দীর্ঘদিন পর আমার এই চ্যানেলে কথা বলছি। আসলে সাম্প্রতিক সময়ে জ্বালানি, বিশেষ করে গ্যাস সংকট নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং গ্যাস সংকটের সাথে সাথে যেটা যুক্ত হয়েছে সেটা অনিবার্যভাবেই বিদ্যুৎ সংকট। সব কিছু নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। সরকারের সমালোচনা হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সমালোচনা করতে করতে অনেকে রীতিমতো এই সরকারের জ্বালানি মন্ত্রীকে সরিয়ে অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টাকে আবার নিয়ে আসা হোক। ভাগ্যিস কেউ কেউ অন্তত হাসিনার জ্বালানি মন্ত্রীকে নিয়ে আসার কথা বলেননি। একটা কথা একটু শুরুতে বলে রাখা ভালো, সেটা হচ্ছে সরকারের যতটুকু দায় আছে সরকারকে ততটুকু দায় দেওয়া উচিত, তথ্যের ভিত্তিতে উচিত, যুক্তির ভিত্তিতে উচিত। বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব নিয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সেক্টরে অনেক বেশি ভালো কিছু করা কি সম্ভব ছিল? বা যতটুকু সংকট ঘটেছে, অন্য কোনো সরকার থাকলে, অন্য কোনো ব্যক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে, অন্য কেউ প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থাকলে এই সংকট কি এর চেয়ে কম হতো? উত্তর হচ্ছে না। তার চাইতেও জরুরি কথা, আমাদের ভবিষ্যৎ কেমন দেখা যায়? আমাদের ভবিষ্যৎ কি জ্বালানির ক্ষেত্রে অন্তত খুব উজ্জ্বল কিছু? আমাদের সংকট কি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। এবং আমার মনে হয় বাস্তবতা যেরকম সেভাবেই এটাকে মেনে নেওয়া ভালো, এবং এটার নিরিখেই, এটার প্রেক্ষিতেই কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেই আলোচনা সমাজে জারি হতে হবে, শুরু হতে হবে। সংকটটা কী থেকে হলো এবং এই সংকটটা স্বল্পমেয়াদী, এটা আমরা দীর্ঘদিন থেকে সরকারের পক্ষ থেকে বলেছি। সরকারের আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী রেগুলারলি ব্রিফিং করেছেন এবং যেটা বারবার করেছেন, দায় স্বীকার করা, বিশেষ করে দুঃখ প্রকাশ করা। যে ঘটনাটা ঘটেছে, মানুষ কষ্ট পাচ্ছেন। বিদ্যুতের সংকট সারা দেশে হয়েছে, গ্রামাঞ্চলে প্রচুর লোডশেডিং হয়েছে, ঢাকায়ও লোডশেডিং হয়েছে কয়েকদিন বেশ পরিমাণে। এমনকি আমি যতদূর দেখলাম গতকাল মাননীয় প্রধানমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন জনগণের কাছে, কারণ একটা সংকট তো হয়েছে এবং এটার মাসুল নানাভাবে দিয়েছে মানুষ। বিদ্যুতের কষ্টে তার ব্যক্তিগতভাবে যেমন কষ্ট পেয়েছে, তেমনি শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সব কিছু সংকটে পড়েছে। সো সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু আবারও বলছি, সরকারের দায় কতটুকু, সরকারকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা। আমরা জানি বাংলাদেশে গ্যাস চাহিদার একটা গুরুত্বপূর্ণ অংশ আসলে আমদানির মাধ্যমে এখন হয়। এটা দীর্ঘমেয়াদী ব্যাপার, মানে শেখ হাসিনার সময়ে ধাপে ধাপে বছরের পর বছর বাংলাদেশকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। সেই জায়গায় আসবো। আমরা সাম্প্রতিক লেখালেখিতে নিশ্চয়ই খেয়াল করেছি, বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা হচ্ছে 380 থেকে 400 কোটি ঘনফুটের মতো। এটা যদি আমরা এলএনজি ইম্পোর্ট করে সরবরাহ করি, তাতেও এটা বেশ খানিকটা ঘাটতি থাকে। 270-80 কোটি ঘনফুটের মতো গ্যাস আসলে আমরা সরবরাহ করতে পারি, বাকিটা ঘাটতি। এবং সেটাই নানানভাবে রেশনিং করা হয়। আমরা বহুদিন থেকে দেখেছি বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকে, সিএনজি পাম্পে গ্যাসের চাপ কম থাকে, নির্দিষ্ট সময় ছাড়া ওখানে দেওয়া হচ্ছে না। কখনো সারে উৎপাদনের জন্য কম দিয়ে বিদ্যুতে দেওয়া হচ্ছে, কখনো বিদ্যুতে কম দিয়ে সারে দেওয়া হচ্ছে। এইভাবেই চলছিল ব্যাপারটা। ডিজাস্টারটা হয় আমাদের একটা নিশ্চয়ই খেয়াল করেছি আমরা, FSRU বলে, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। সেটা হচ্ছে আমরা যখন এলএনজি ইম্পোর্ট করি, সেটা এনে এই ইউনিটে সেটা স্থানান্তর করে দেয়। সেখান থেকে এটাকে আমরা জানি নিশ্চয়ই যে এই গ্যাস যখন লিকুইড করা হয়, তাতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় -150-160 ডিগ্রি টেম্পারেচারে এটা করা হয়। সেটাকে আবার এনে উত্তপ্ত করে গ্যাসে পরিণত করে এটা গ্রিডে সাপ্লাই করা হয়। এরকম দুটো ইউনিট বাংলাদেশে আছে, রিগ্যাসিফিকেশন ইউনিট। এর মধ্যে একটা অগ্নিকাণ্ডের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। তাতে 50-60 কোটি ঘনফুটের মতো গ্যাস আমাদের গ্রিড থেকে চলে গেছে। এটাই আসলে সংকটের মূল জায়গা ছিল। যখন এটা চলে গেল, খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, বাড়িতে গ্যাসের চাপ কমে গেছে, সিএনজি পাম্পে কমে গেছে, এবং অনেক ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে গ্যাসের সংযোগ যেগুলোতে আছে সেগুলো ঠিকঠাক মতো গ্যাস পাইনি, তাই এগুলো ঠিকঠাক মতো রান করতে পারেনি। এবং আমি আগে আমার একটা সরকারের দিক থেকে যে উইকলি ব্রিফিং ছিল, সেখানে জিনিসটা ক্লিয়ার করেছিলাম। কেউ একটা অংশ নিয়ে ভুল ফটোকার্ড বানিয়েছিলেন। গ্যাস যখন ইন্ডাস্ট্রিতে দেওয়া যায় না, বাসা বাড়িতে ঠিকমতো যায় না, তখন কিন্তু বিদ্যুতের কনজাম্পশন বেড়ে যায়। বাড়িতে যখন গ্যাস যায় না, তখন মানুষ ইলেকট্রিক চুলা ব্যবহার করেন, ইন্ডাকশন কুকার ঘরে ঘরে আছে এখন, খুব দামি জিনিসও না, মানুষকে রান্না তো করতে হবে। কেউ হয়তো এলপিজি গ্যাস কিনে করছেন, কেউ হয়তো ওইটা দিয়ে করছেন। সেটা একটা দিক। এর বাইরে
এর বাইরে যেটা আছে, বিশেষ করে শিল্প কারখানা প্রধান রোল প্লে করে যখন সে তার বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে না। যেটা করা হতো দীর্ঘদিন থেকে বাংলাদেশ, আমি এই জায়গায় আসবো, আমরা আমাদের জ্বালানি ব্যাকবোন অলমোস্ট পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল করে ফেলেছিলাম। ফলে যেটা হতো, অনেক বড় বড় ইন্ডাস্ট্রিকে সরকার গ্যাস কানেকশন দিত, তারা তাদের বিদ্যুৎ উৎপন্ন করে নিতেন। আমরা এটাকে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বলি। তারা সরকারের গ্রিড থেকে বিদ্যুৎ নিতেন না। যখন এই সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন তারা অনেকেই চেষ্টা করলেন গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে কারখানা সচল রাখার জন্য। ফলে গ্রিডের ওপরে আরও বেশি চাপ তৈরি হলো, ডিমান্ড তৈরি হলো। সো সাধারণ যে ডিমান্ড ছিল, স্বাভাবিক যে ডিমান্ড ছিল, সেটা আরও বেড়ে গেল। এই সব কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদন করেও আসলে খুব বেশি সামাল দেওয়া যায়নি, একটা ঘাটতি রয়ে গেল, এবং সেটাই লোডশেডিং হলো। মানুষ নিশ্চিতভাবেই এই প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট পেলেন। এই সমস্যাটার আসলে সমাধান খুব বেশি সময় লাগবে না, আমরা এর মধ্যেই জেনেছি। একটা সমস্যা কম বেশি হচ্ছেও, আবার একটা গ্যাসিফিকেশন ইউনিটে একটা এক কার্গো জাহাজ আবার একটু ভিন্ন স্ট্রাকচারে, সেটাও ঠিকঠাক মতো কানেক্টেড হতে পারেনি, কার্গো খালাস করতে দেরি হয়েছে, সমুদ্র একটু উত্তাল থাকার কারণে সেই কানেক্টিভিটি হয়নি, এসব কারণে একটু দেরি হয়েছে। কিন্তু এই সমস্যাটার সমাধান হবে। আমরা যেটিতে আগুন লেগে সমস্যা হয়েছিল, ওটার একটা ইউনিট থেকে গ্যাস দেওয়া শুরু হয়েছে, গ্যাসের চাপ বেড়েছে এবং গ্যাসের সংকট অনেক ক্ষেত্রেই দূর হয়েছে, বিদ্যুৎ সংকটও খানিকটা লাঘব হয়েছে। পুরোপুরি আসলে আমাদের আগের যে জায়গা ছিল, আমি আবারও বলছি, আগের জায়গাটাও কিন্তু বেশ বড় ঘাটতি ছিল। আমাদের যদি 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাস হয়, 270-80 মানে হচ্ছে 100 ঘনফুট, অন্তত 100 কোটি ঘনফুট। 270-80 কোটি ঘনফুট যদি হয়, 100 কোটি ঘনফুট গ্যাস কম সাপ্লাই হয়, মানে অনেক বড় একটা সংকট আসলে এটা ছিলই। ফলে আগের জায়গায় ফিরে যাব, কিন্তু অনেক ভালো কিছু ঘটবে তা আসলে না। এর মধ্যে নানান আলাপ এসছে, প্রত্যেক মানুষ তার জায়গা থেকে সংকটকে দেখার চেষ্টা করেন। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তারা যেহেতু ইন্ডাস্ট্রি চালাতে পারছেন না ঠিক মতো, তারা কেউ মনে করছেন সরকারের সারে গ্যাস দেওয়ার চাইতে ইন্ডাস্ট্রিতে দিয়ে দিলেই ভালো এই সংকটময় সময়ে। প্রত্যেকে তার জায়গা থেকে দেখবেন। আবার একই সাথে আমরা যদি দেখি যে ভবিষ্যতে সারেরও ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে, কারণ এর মধ্যে আমরা নিশ্চয়ই জেনে গেছি স্ট্রেইট অফ হরমুজ দিয়ে শুধুমাত্র তেল গ্যাস না, পৃথিবীর সারের 25 to 30% এখান দিয়েই ট্রান্সপোর্টেড হয়। সুতরাং এই সংকটও হতে পারে। এখন আমাদের যদি সারের সমস্যা হয়, আমাদের খাদ্য নিরাপত্তা সংকটের মুখে পড়বে। সারের দাম কিন্তু অস্থিতিশীল হতে শুরু করেছে। সো সরকারের জন্য কাজটা কঠিন হয়ে গেছে খুবই। আমি রিপিট করছি, দুটো গ্যাসিফিকেশন ইউনিট কাজ করার পরও যে পরিমাণ এলএনজি সহ আমরা যে পরিমাণ গ্যাস পাই, সে পরিমাণ গ্যাস দিয়ে বিরাট ঘাটতি তারপরও থেকে যায়। এখন সেখানে যখন এই পরিস্থিতি হলো, কি হতে পারে আমরা বুঝতেই পারি। এখন সরকারের কি দোষ ছিল, সরকারের ম্যানেজমেন্টে কোনো প্রবলেম ছিল কিনা, সেই জায়গাটায় আসতে চাই। একটা দুর্ঘটনা যখন ঘটেছে, তখন মুহূর্তে পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা ঠিক করার জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনা হয়েছে, তাদের প্রয়োজনে যা যা মালপত্র প্রয়োজন সেটা ঠিক করার জন্য, যে পার্টস প্রয়োজন, সেগুলো দ্রুততম সময় কাস্টমস থেকে খালাস করে দেওয়া হয়েছে, যাতে এই কাজটা ঠিকঠাক মতো শেষ হয়ে যায়। সব কিছু করা হয়েছে, কিন্তু যে সময়টা প্রয়োজন সেই সময়টা তো লাগবেই, সেটা লাগছে। মূল সমস্যা আসলে এরকম, যেহেতু আমরা এলএনজি আনছি, আমাদের দুটো প্ল্যান্ট দিয়ে আমরা যেহেতু গ্যাসিফিকেশন করছি, আমাদের আসলে অল্টারনেটিভ আরেকটা, অন্তত শর্ট টার্ম এবং মিড টার্মে অল্টারনেটিভ আরেকটা এফএসআরইউ দরকার ছিল, কিন্তু সেটা ছিল না। সরকারের মধ্যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে একটা এফএসআরইউর অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, আরও দুটো আসছে। সুতরাং এই ধরনের দুর্ঘটনা যদি কোনোটাতে ঘটে, ব্যাকআপ হিসেবে থাকবে এবং এই ধরনের সংকট আশা করা যায় ভবিষ্যতে হবে না। সুতরাং সরকার এর মধ্যেই এই কাজটা করে ফেলেছেন। সুতরাং যে দায়ী করার প্রবণতা সরকারকে, সেটা কি যৌক্তিক? আর গ্যাস এবং জ্বালানি যে সংকট, সেটার জন্য সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোনো একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল না, কিন্তু আমি এটাও বলতে চাই একই সাথে, যুক্তি দিয়ে যদি আমরা দেখি আসলে ব্যাপারটা তাই, তাহলে সেভাবেই ব্যাপারটাকে দেখা উচিত। বাংলাদেশে কি হলো? বাংলাদেশে আমরা একটু পেছন থেকে যদি আসি, যেহেতু পাকিস্তান এবং
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বেশ কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়ে গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে। আমাদের জ্বালানি ব্যাকবোনটা গ্যাসের উপর ডিপেন্ড করে বসে আছে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো সব কিছু মূলত গ্যাসের উপর ডিপেন্ড করে বসে আছে। এটা ভুল ছিল তা না, কিন্তু গ্যাসের মজুদ যে কমে আসছে এটা দেখা যাচ্ছিল, বিশেষ করে আওয়ামী লীগের সময় থেকে খুব ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছিল। আওয়ামী লীগ এই যে 2009 সালে যখন ক্ষমতায় আসে তখন কি করা দরকার ছিল, গ্যাস এক্সপ্লোর করার চেষ্টা করা। আমাদের স্থলভাগে এবং সমুদ্র সীমা দুই জায়গাতেই প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। নানান সার্ভে বলছে আমাদের স্থলভাগেই 30, 35, 40, কেউ বলছে 50 TCF গ্যাস, ট্রিলিয়ন কিউবিক ফুট ঘন ফুট গ্যাস আছে। আপনি গুণ করলেই দেখবেন দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট যদি লাগে, 365 দিয়ে গুণ দিয়ে দেখবেন এটা 1 TCF এর খানিকটা বেশি, 1.3 অর 1.4 TCF গ্যাস আমাদের প্রতি বছর লাগে। সো 35, 40, 45 TCF গ্যাস মানে কত গ্যাস আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, স্থলভাগেই আছে। আর সমুদ্র সীমায় সকল সমুদ্র বিজয় টিজয় বলে খুবই গলা ফাটানো হলো, কিন্তু আসলে সেটা ইউটিলাইজ করা হলো না। মিয়ানমার, ভারত তারা কিন্তু গ্যাস তুলে ফেলেছে তাদের সমুদ্র থেকে। সো এই কাজগুলো করা হয়নি, কিন্তু উল্টো আমাদের সব কিছু গ্যাস নির্ভর, বিকল্প জ্বালানি ছিল না। গ্যাস ইন্ডাস্ট্রিতে মোটা দাগে দুভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কারো কারো সরাসরি গ্যাস দিয়ে তার চুল্লিতে নানান কিছু করতে, যেমন ধরুন স্টিল ইন্ডাস্ট্রি, সে তার স্টিল গালানোর জন্য এই ধরনের ফার্নেস ব্যবহার করে, কাঁচ শিল্প এরকম সরাসরি। আর আগে একবার বলেছিলাম অসংখ্য ভারী শিল্প আছে যেগুলো গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সে তার কাজ চালায়, ইন্ডাস্ট্রি চালায়। তো এই যে ব্যাকবোন পুরো সেটা, এমনকি আমরা বাসা বাড়িতেও পাইপে করে গ্যাস দিয়েছি, আমরা সিএনজি করে গাড়ি চালানোর জন্য গ্যাস দিয়েছি। এটা নিশ্চিতভাবে একটা সময় প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, কারণ আমাদের এই গাড়িগুলো যদি সিএনজিতে কনভার্টেড না হতো, তারা যদি ইম্পোর্টেড জ্বালানি, লিকুইড জ্বালানি ব্যবহার করতো, সেটা চাপ পড়তো। এগুলো একটা সময় পর্যন্ত সাপোর্ট দিয়েছে। কিন্তু এই যে এটার ডিপ্লেশন হচ্ছে, এই যে এটার মজুদ কমে যাচ্ছে, একটা সময় যে এই ডিমান্ডে হবে না, এই জিনিসটা তো দেখাই যাচ্ছিল। আমার যারা একটু কনসাস পাঠক, স্পেশালিস্ট হতে হবে না, তারাই জানবেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আলাপ হচ্ছে যে এগুলো তো হচ্ছে না। আসলে যে চেষ্টাটা করা হয়েছে সেটা বোঝা যাবে এটা পরিকল্পিতভাবে করা হয়নি। পরিকল্পিতভাবে খুব শোনা যেত বাপেক্সের রিগ কিনে দেওয়া হচ্ছে না কেন, বাপেক্স কেন নতুনভাবে সে তার জ্বালানি খুঁজছে না। ইভেন খুবই ফানি ঘটনা আছে, স্থলভাগে গ্যাসের জন্য রাশিয়ার গ্যাজপ্রমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা বাংলাদেশের বাপেক্সই পারে। গ্যাজপ্রম সেই কন্ট্রাক্ট নিয়ে আবার বাপেক্সকে সাব কন্ট্রাক্ট দিয়েছে, এমন ঘটনা আওয়ামী লীগের সময় ঘটেছে। কিন্তু মোদ্দা কথা হলো এরপরও এই কাজটা খুব ঠিকঠাক মতো হয়নি, চলেনি। আমরা মানে এটা কনফিডেন্টলি বলতে পারি এটা আসলে তার কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। এলএনজি ইম্পোর্টেড হবে, এলএনজি ইম্পোর্ট করে তার পরবর্তীতে এই যে গ্যাসিফিকেশন প্ল্যান্ট হবে, এটার ব্যবসা আছে, সব কিছু মিলে এটা অলিগার্কদের হাতে এই ব্যবসা তুলে দেওয়ার জন্যই এই কাজটা হয়েছিল। দেশের স্থলভাগের গ্যাস বা সমুদ্রের গ্যাস অনুসন্ধান ঠিকঠাক মতো করা হয়নি। কিন্তু এই ব্যাপারটাই আসলে সুইসাইডাল ছিল। জ্বালানির মূল সংকটটা হচ্ছে এর বাজারটা কেমন থাকবে আমরা আসলে বলতে পারি না। পৃথিবী এই মুহূর্তে এত ভোলাটাইল হয়ে পড়েছে। এলএনজির দামের ক্ষেত্রে প্রথম ধাক্কা আসলে আসে 2022 সালে, যখন রাশিয়া ইউক্রেন আগ্রাসন করে, ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। তখন ইউরোপ এলএনজি কিনতে শুরু করে। একটু যদি বলি, আপনাদের যারা খোঁজখবর রাখেন তারা জানেন, সেটা হচ্ছে ইউরোপ তার গ্যাসের বিরাট একটা অংশ রাশিয়া থেকে ইম্পোর্ট করতো পাইপলাইনের মাধ্যমে। আমরা জানি ওই যে নর্থ স্ট্রিম 1-2 পাইপলাইন দিয়ে তারা গ্যাস নিয়ে যেত। রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করার পর তাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয় যে তারা এটা কমিয়ে দেবে। ফলে তাদের গ্যাসের নির্ভরতার জন্য তারা এই গ্যাস কমিয়ে দিয়ে তারা এলএনজির ক্রেতা হয়ে উঠল। ফলে এলএনজির স্কারসিটি আছে, পৃথিবীতে এলএনজি আরও বেশি হতে পারতো, কিন্তু হঠাৎ করে যখন এই ঘটনাটা ঘটলো, এটার জন্য ভৌত অবকাঠামো তৈরি করে এই ডিমান্ডকে মিট করা কঠিন ছিল। ফলে এলএনজির দাম বাড়তে শুরু করে। এরপরে ইরানের ঘটনা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজের যে সংকট, সেটার কারণে এলএনজি ট্রান্সপোর্টের প্রবলেম হয়েছে। শুধু সেটা না, পৃথিবীর সবচেয়ে বেশি এলএনজি তৈরি করা দেশের মধ্যে কাতার আছে। কাতারের সবচেয়ে বড় যে গ্যাস ফিল্ড এবং সেখানে যে এলএনজি কনভার্সন প্ল্যান্ট আছে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সবচেয়ে বড়গুলোর একটা। তো সেটারও একটা ইম্প্যাক্ট আছে। সো প্রোডাকশন কমেছে, ট্রান্সপোর্ট কমেছে, এবং আরও খারাপ খবর হচ্ছে জ্বালানির ক্ষেত্রে যদি মধ্যপ্রাচ্য খুবই অস্থির এবং অস্থিতিশীল হতেই থাকে, স্ট্রেইট অফ হরমুজ তো আছেই, স্ট্রেইট অফ বাব আল মানদেব
যেটা হুতিদের সাথে ক্রাইসিসের সময় একবার সংকটে পড়েছিল, সেটা কিছুদিন আগেও আবার হুতিরা, ইয়েমেনের হুতিরা সেখানে অ্যাটাক করেছে। যদি সেটা অল আউট একটা যুদ্ধের দিকে যায়, এটাও প্রবলেমে পড়বে। পৃথিবীর জ্বালানির 12% বাব আল মানদেব দিয়ে ট্রান্সপোর্টেড হয়। সুতরাং সব কিছু মিলে জ্বালানির বাজারে একটা অস্থিরতার বিরাট সম্ভাবনা আসলে রয়ে গেছে। আমরা চাই বা না চাই, সংকটটা আসলে এই দিকে গেল। এখন সরকারের কি করার ছিল? সরকারের এলএনজির জন্য সরকার দীর্ঘমেয়াদী চুক্তি করছে, চেষ্টা করছে যতভাবে সম্ভব স্পট মার্কেট থেকে কেনা, মালয়েশিয়া থেকে কেনা, নানান রকম চেষ্টা আছে, সবই করছে সরকারের দিক থেকে। এগুলোই করার থাকে। আর যেটা করার আছে সেটা হলো যতটা সম্ভব রিনিউয়েবল এনার্জি এনকারেজ করা। সোলারের ক্ষেত্রে আমরা জানি সরকার নানান রকম পদক্ষেপ নিয়ে, প্রতিটি সরকারি বাড়ির, সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেলের কথা এসছে, বাজেটে কর সুবিধা দেওয়া হয়েছে, এনকারেজ করা হচ্ছে। সো এগুলো দিয়ে যতটুকু সহনীয় রাখা যায়। একই সাথে গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো হয়েছে, নতুন রিগ কেনা হচ্ছে বাপেক্সের জন্য, এবং অনুসন্ধান যেহেতু হয়। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো প্রত্যেকটা টাইম কনজিউমিং, এগুলোর জন্য 1, 2, 3 বছর সময় লেগে যাবে। এই সময়টায় আসলে একটা আনসার্টেনিটির মধ্যে থাকার সম্ভাবনা আছে বলছি। হতেই পারে মধ্যপ্রাচ্য শান্ত হয়ে আসলো, মধ্যপ্রাচ্য যদি শান্ত হয়ে আসে পুরোপুরি স্থায়ীভাবে, তাহলে এই যে আনসার্টেনিটি আছে জ্বালানি নিয়ে, সেটা কম হবে। যদিও একেবারে হবে না তা না, কারণ যে পরিমাণ স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো ঠিক করেও পূর্ণ উৎপাদনে যেতে সময় নেবে। তারপরও অস্থিরতা কমলে এই সম্ভাবনা থাকবে। আমরা আশা করব সেখানে সমস্যা নতুন করে আর বাড়বে না, কিন্তু এটা নিশ্চিত হওয়া যায় না। সুতরাং আমরা যখন বলি গত সরকারের পাপের মাসুল আমরা দিয়ে গেছি, সেটা ভুল বলি না। আবার কেউ যদি মনে করেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টাকে এনে এখন বসিয়ে দিলে জাদু হয়ে যেত, এটা একেবারে ভুল কথা। তিনি সৌভাগ্যবান, তার সময়ে আমেরিকা আর ইরানের যুদ্ধ হয়নি। তিনি সৌভাগ্যবান, তার সময়ে রিগ্যাসিফিকেশন ইউনিটে আগুন লাগেনি। সে কারণে মনে হচ্ছে তিনি বিরাট সফল কিছু। মোটেও তেমন কিছু না আসলে, এটা এত বাড়াবাড়ির কিছু না। দুটো ঘটনা ঘটলো, বিশেষ করে বারবার বলছি, যুদ্ধটা একটা বড় সংকট তৈরি করেছে। এবং একটা সময় ইভেন গ্যাস যদি পাওয়াও যায়, সেটা যে পরিমাণ দামে কিনতে হবে, সেটা আমাদের রিজার্ভের উপরে বিরাট চাপ তৈরি করবে। সো এই সংকটগুলোর মধ্যে দিয়ে আমরা আছি। এখন মধ্যা ব্যাপারটা হচ্ছে এই ধরনের সংকটের ভার আমাদের সবাইকে বহন করতে হবে। যতটা সম্ভব আমরা সাশ্রয়ী হওয়ার জন্য চেষ্টা করি, আমরা সোলার এনার্জির দিকে যতটা সম্ভব যেতে পারি সেই চেষ্টা যেন করি। এগুলো করতে পারলে হয়তোবা আমরা এই যে আমাদের গ্যাস নিজের মাটি থেকে উত্তোলন করে ব্যবহার করে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা, সেই জিনিসটায় খানিকটা সাহায্য হবে। একই সাথে আমরা বিদ্যুতের ক্ষেত্রে যদি বলি, রূপপুরের প্রোডাকশনের মধ্যে প্রথম ইউনিটের যুক্ত হচ্ছে। আর সরকার নিশ্চয়ই তার কোল বেস যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোতেও কিছুটা সংকট আছে, সেগুলো ঠিক করবে। আমাদের গ্যাস বেস যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল সেগুলোকে কম্বাইন্ড সাইকেলে কনভার্ট করার আলাপ আছে, সেগুলো করবে, করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব এক্সিস্টিং গ্যাস ব্যবহার করেই। সব কিছু করার চেষ্টা আসলে হবেই, কিন্তু একটা সময়ের সংকট আসলে আমাদের থাকবে। আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করছি। এই সরকার কাউকে অহেতুক মিথ্যা কোনো আশ্বাস দেবে না। আমরা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে, এবং জনগণের কাছে স্বচ্ছ থাকারও চেষ্টা করবে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু একই সাথে জনগণের কষ্টের প্রতি সরকারের সহমর্মিতা আছে, সেটা লাঘব করার জন্য সর্বোচ্চ চেষ্টা আছে, এবং যে কোনো যৌক্তিক সমালোচনা সরকার গ্রহণ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আরেকটা কথাও বলেছিলেন, যে কোনো ভালো পরামর্শ যেটা হয় সেটাও সরকার গ্রহণ করে এই সংকটটাকে সমাধান করে বা যতটা সম্ভব সহনশীল করে রাখা যায় সেই চেষ্টা করে যাবে। জনগণের কাছ থেকে এই সরকার একটা সেন্সিবল